সুপ্রিয় শিক্ষার্থী, শ্রদ্ধাভাজন অভিভাবক এবং প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। করলাছড়ি RS উচ্চ বিদ্যালয়ের পক্ষ হতে অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। আমিও সুস্থ আছি, ভালো আছি এবং নিরাপদে আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ পুরো ক্লাস জুড়ে থাকবো আমি সুলতান আহমদ, সহকারী শিক্ষক, করলাছড়ি RS উচ্চ বিদ্যালয়, লংগদু, রাঙ্গামাটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম নবম দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র নিয়ে। আজও নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে, ক্লাসটা উপভোগ করবে। তোমরা বই, খাতা, ক্যালকুলেটর এবং পেন্সিল নিয়ে বসে যাও। হ্যাঁ বন্ধুরা, ক্লাসে যাওয়ার পূর্বে তোমাদেরকে একটা ভিডিও দেখাতে চাই যে আজকের ক্লাসটা কেমন হতে পারে। এই বিষয়ের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য একটা ভিডিও এবং কিছু ছবি দেখব, যার ফলে আমাদের ক্লাসটা বুঝতে অনেকটা সহজ হবে এবং তোমরা সহজেই ক্লাসটা বুঝতে পারবা। ততক্ষণ তোমরা আমার সাথে থাকবে। তো চলো বন্ধুরা, তাহলে ভিডিওটা দেখে আসি কেমন। হ্যাঁ বন্ধুরা, তাহলে আমরা একটা ভিডিও দেখলাম। আশা করি তোমরা একটা ভিডিওতে
কি কার্যক্রমগুলো হয়েছে উপলব্ধি করতে পেরেছ। তো এখন আমরা কিছু ছবি দেখব, ভিডিও সহ ছবি থেকে আমরা অনুমান করব আজকের ক্লাসটা কি হতে পারে। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তি ক্যালকুলেটর নিয়ে হিসাব কাজে ব্যস্ত, হিসাব কাজ করছেন। আরেকটা ছবি দেখতে পাচ্ছি যে ব্যাংকের মাধ্যমে লেনদেন কার্যক্রম হচ্ছে। আরেকটা ছবি দেখতে পাচ্ছি লেনদেন কার্যক্রম, দালান কোঠা, যন্ত্রপাতি বা ট্রাক্টর, এরপর হচ্ছে আসবাবপত্র। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছিলাম যে আজকে একটা ভিডিওতে অনেক মানুষ একসাথে জড়ো হয়েছে। বিভিন্ন মানুষ তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য ব্যস্ত হয়ে কাজ করছে। তো সব মানুষই কোনো না কোনো কাজ করছে যেটা জীবিকা নির্বাহের জন্য। তো এইখানে কিছু ছবিও দেখেছি, যে ছবিগুলো থেকে দেখা যাচ্ছে যে মানুষ তার দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করছে, কিভাবে সুস্থ সুন্দরভাবে দেশ পরিচালনা, সমাজ পরিচালনা এবং আমাদের ব্যবসায়িক কার্যক্রমগুলো করা যায়, এই বিষয়গুলোই আজকের আলোচনার বিষয়। চলো তাহলে বন্ধুরা, আজকের আলোচনা দেখে আসি যে আজকের আলোচনা কি হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি আজকের আলোচনা কি হবে বন্ধুরা। আজকের আলোচনার পাঠের অংশ হচ্ছে লেনদেন ও সমীকরণ, অধ্যায় 2, পৃষ্ঠা নম্বর 10 থেকে 13। এই অংশটুকু নিয়ে আমরা আলোচনা করব বন্ধুরা। তো তখন দেখো যে লেনদেন কীভাবে হচ্ছে আর সমীকরণ হচ্ছে A=L+E। এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আশা করি তোমরা এই ক্লাসটাতে পুরো ক্লাসে থাকবে এবং এই বিষয়গুলো জানবে। তো আসো বন্ধুরা, শুরুতেই জানি আমরা যে লেনদেন কি বা কাকে বলে, এই অংশটুকু। তো আমরা অনেকেই, তোমরা বন্ধুরা বলতে পারতেছো যে লেনদেন কি বা লেনদেন কিভাবে হয়, আমরা দৈনন্দিন কিভাবে কার্যক্রমগুলো করি, ব্যবসায়িক ক্ষেত্রে বা পারিবারিক ক্ষেত্রে আমরা বিভিন্ন কাজগুলো করে থাকি লেনদেনের মাধ্যমে। তো চলো আমার সাথে একটু মিলিয়ে নাও, লেনদেনের সংজ্ঞাটার সাথে মিলিয়ে নে। অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ইভেন্ট বা সেবা, সার্ভিস যাকে বলে, আদান প্রদানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে ওই সমস্ত ঘটনা বা আদান প্রদানকে লেনদেন বলা হয়। মনে রাখতে হবে, প্রত্যেক লেনদেন ঘটনা, কিন্তু প্রত্যেক ঘটনা লেনদেন নয়। বন্ধুরা, আরেকবার বলছি, অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ইভেন্ট বা সেবা, সার্ভিস যাকে বলে, আদান প্রদানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে ওই সমস্ত ঘটনা বা আদান প্রদানকে লেনদেন বলা হয়। মনে রাখতে হবে, প্রত্যেক লেনদেনই ঘটনা, কিন্তু প্রত্যেক ঘটনা কি নয়, লেনদেন নয়। আমাদের দৈনন্দিন জীবনে অনেক ঘটনা ঘটে যেতে পারে বন্ধুরা, সব ঘটনা কিন্তু লেনদেন নয়। কিন্তু হিসাব কার্যের সাথে লেনদেনের মাধ্যমে, পারস্পরিক আলোচনার মাধ্যমে অর্থের আদান প্রদান হলে সেটা কি হবে, লেনদেন। তাই না বন্ধুরা? চলো তাহলে আমরা দেখে নেই যে লেনদেনের পক্ষগুলো। তাহলে বন্ধুরা বলছে লেনদেনের দুটি পক্ষ, একটা গ্রহণকারী, একটা হচ্ছে প্রদানকারী। তাহলে দুইটা পক্ষ লেনদেনের, একটা গ্রহণ করবে, একটা প্রদান করবে। দেখতে পাচ্ছি যে একটা ব্যাংকে গ্রাহকরা তাদের টাকা জমা দিচ্ছে বা উত্তোলন করতেছে, ব্যাংকের যা কর্মকর্তারা টাকা দিচ্ছেন বা গ্রহণ করছেন। তাহলে একটা পক্ষ গ্রহণ করবে, একটা পক্ষ প্রদান করবে। এই গ্রহণ করা এবং প্রদান করার মাধ্যমে এই আর্থিক লেনদেনগুলো যেখানে সংগঠিত হচ্ছে, এইটা হচ্ছে লেনদেন। তাই না বন্ধুরা? তাহলে এক হাতে যেমন তালি বাজে না, দুইটা হাতে একসাথে করলে তালি বাজে। সুতরাং জানতে হবে, বুঝতে হবে যে লেনদেনের দুইটা পক্ষ থাকে। তাহলে আরও দেখে নিচ্ছি বন্ধুরা, দেখো লেনদেনের দুই ধরনের, লেনদেন হচ্ছে দুই ধরনের, বাহ্যিক লেনদেন আর একটা হচ্ছে আভ্যন্তরীণ লেনদেন। তো বন্ধুরা, বাহ্যিক লেনদেন এবং আভ্যন্তরীণ লেনদেন বলতে আমরা যা বুঝি, বাহ্যিক লেনদেন হচ্ছে আমাদের দেশের বাহিরে বহির্বিশ্বের বিভিন্ন দেশের সাথে আমাদের দেশ থেকে বিভিন্ন পণ্য সামগ্রী আমদানি রপ্তানি করতে হয়। ইভেন আমাদের দেশের অনেক ব্যক্তিরা আছেন যারা বিদেশে চাকরি করেন, এইভাবে তারা বিদেশ থেকে বিভিন্ন অর্থ আমাদের দেশে পাঠান, কিন্তু আমাদের দেশে বাংলাদেশ ব্যাংকে সেই অর্থগুলো পরিবর্তন করে আমাদের দেশীয় টাকায় রূপান্তর করা হয়। এই যে আর্থিক লেনদেন
হয়ে আসতেছে, এটা হচ্ছে আমাদের বাহ্যিক লেনদেন, অর্থাৎ বহির্বিশ্বের সাথে করা। একটা হচ্ছে আভ্যন্তরীণ লেনদেন। আভ্যন্তরীণ বলতে আমরা বুঝি আমাদের দেশের ভিতরে, আমাদের ভূখণ্ডের ভিতরে বিভিন্ন জেলায়, উপজেলায়, ইউনিয়নে বা যে লেনদেনগুলো হয়ে থাকে এগুলো হচ্ছে আমাদের আভ্যন্তরীণ লেনদেন। এই লেনদেন হয়। দেখো বন্ধুরা, দেখা যাচ্ছে বৈদেশিক লেনদেন, যে এই লেনদেনটা বাংলাদেশি টাকা এবং বৈদেশিক মুদ্রার ভিতরে এই লেনদেনগুলো হয়, এটা আমরা ধরে নিতে পারি বাহ্যিক লেনদেন। আরেকটা হচ্ছে দেশীয় টাকা, দেশীয় অর্থের মাধ্যমে যে লেনদেনগুলো হয় সেটা হচ্ছে আভ্যন্তরীণ লেনদেন। তো বন্ধুরা, চলো আজকে আমরা দেখব যে সমীকরণ কি বা কাকে বলে, সমীকরণ সম্পর্কে জেনে আসব। তো দেখতে পাচ্ছি সমীকরণ বলতে কি বুঝো, তাই না বন্ধুরা? তো চলো দেখি, কোনো প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ের মোট সম্পদের পরিমাণ মালিকানা সত্ত্ব ও বহির্দায়ের সমান হবে, যে সমীকরণের মাধ্যমে এই সমতা প্রমাণ করা হয় তাকে হিসাব সমীকরণ বলা হয়। আরেকবার বলে নিচ্ছি, দেখো, কোনো প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ের মোট সম্পদের পরিমাণ মালিকানা সত্ত্ব ও বহির্দায়ের সমান হবে, যে সমীকরণের মাধ্যমে এই সমতা প্রমাণ করা হয় তাকে হিসাব সমীকরণ বলা হয় বন্ধুরা। তো তোমরা আশা করি খাতায় লিখে নিয়েছ। এরপরে আসো বন্ধুরা, সমীকরণটা দেখে নেই। হিসাব সমীকরণ এ ইকুয়াল এল প্লাস ই। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ ইকুয়াল টু এল প্লাস ই। এই অংশটুকু দিয়ে আমরা সমীকরণ বুঝি। এ শব্দের অর্থ হচ্ছে অ্যাসেস্ট। অ্যাসেস্ট মানে সম্পদ, তাই না বন্ধুরা? এরপরে বলছে এল। এল হচ্ছে লাইবিলিটি। লাইবিলিটি শব্দের অর্থ হচ্ছে দায়। এরপরে পাচ্ছি প্লাস ই। ই হচ্ছে ইকুইটি। ইকুইটি মানে হচ্ছে মালিকানা সত্ত্ব বা মূলধন। আবার বলে দিচ্ছি, এ ইকুয়াল টু এল প্লাস ই। বন্ধুরা, এ হচ্ছে অ্যাসেস্ট। সমস্ত সম্পদগুলোকে বলা হয় অ্যাসেস্ট। সমান সমান এল প্লাস ই। এল মানে হচ্ছে দায়, লাইবিলিটিস যাকে বলে। এরপরে ই হচ্ছে ইকুইটি বা মালিকানা সত্ত্ব অথবা মূলধন বলা যেতে পারে বন্ধুরা। সমীকরণে বর্ধিত একটা রূপ আছে বন্ধুরা, দেখো, এ ইকুয়াল টু এল প্লাস সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি। এটা হচ্ছে সমীকরণের বর্ধিত সূত্র। তাহলে এ সমান হচ্ছে সম্পদ, এল হচ্ছে লাইবিলিটি। এরপরে বন্ধুরা বলছিলাম এল প্লাস ই। ই মানেই হচ্ছে সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি। এই সম্পূর্ণ অংশটুকুকেই বলা হয় ই। তাহলে আমরা দেখে নিচ্ছি, এ হচ্ছে অ্যাসেস্ট বা সম্পদ, এল লাইবিলিটি, লাইবিলিটিস বা দায়। এরপরে পাচ্ছি সি হচ্ছে ক্যাপিটাল বা মূলধন, আর রেভিনিউ বা আয়, ই এক্সপেন্সেস বা খরচ, ডি ড্রয়িং বা উত্তোলন। আবার বন্ধুরা বলে দিচ্ছি, দেখো, এ সমান অ্যাসেস্ট। এ ইকুয়াল টু অ্যাসেস্ট বা সম্পদ, এল লাইবিলিটিস বা দায়, সি ক্যাপিটাল বা মূলধন, আর রেভিনিউস বা আয়, ই এক্সপেন্সেস বা খরচ, ডি ড্রয়িং বা উত্তোলন। তাই না বন্ধুরা? তাহলে বর্ধিত সূত্রটা কি হবে? এ ইকুয়াল টু এল প্লাস সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি। তাহলে বলছি এ সমান সম্পদ, সম্পদ সমান হচ্ছে এল প্লাস ই পড়েছিলাম আমরা সংক্ষিপ্ত সূত্রটা। তাহলে এল সমান লাইবিলিটিস আর ই সমান হচ্ছে সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি। তাহলে দেখো বন্ধুরা, আমরা সূত্রটা দেখে নিচ্ছি। আমরা শুনে দেখেছি এ ইকুয়াল টু এল প্লাস ই। তাহলে দেখো, এ সমান অ্যাসেস্ট বা সম্পদ। তাহলে সম্পদগুলো কি হতে পারে? দেখো, সম্পদ বলতে বোঝায় অর্থনৈতিক পরিসম্পদ যা কোনো ব্যবসায়ের মালিকানাধীন থাকে এবং
মুনাফা অর্জনের কাজে ব্যবহার করা হয়। যেমন আবার বলছি, দেখো, সম্পদ বলতে বোঝায় অর্থনৈতিক পরিসম্পদ যা কোনো ব্যবসায়ের মালিকানাধীন থাকে এবং মুনাফা অর্জনের কাজে ব্যবহার করা হয়, তাই হচ্ছে সম্পদ। তাহলে সম্পদ দিয়ে তো আমরা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করি, মুনাফা অর্জন করি। এই দৈনন্দিন কার্যক্রম আমাদের জীবন নির্বাহের ক্ষেত্রে সম্পদের ব্যবহার, এই জন্য বলা হচ্ছে যে সম্পদ। তাহলে এ সমান অ্যাসেট বা সম্পদ। তাহলে দেখো বন্ধুরা, সম্পদ কোনগুলো হতে পারে, যেমন দালান কোঠা, আসবাবপত্র, মোটর গাড়ি, ইজারা সম্পদ, সুনাম সম্পদ, এই ধরনের আরও অনেক সম্পদ রয়েছে। তো কয়েকটা সম্পদের ছবি দেখে নিচ্ছি আমরা। তাহলে দেখতে পেলাম দালান কোঠা, তাহলে দালান কোঠা হচ্ছে সম্পদ। এরপরে দেখো বন্ধুরা, আসবাবপত্র, আমাদের বাড়িতে ব্যবহার্য যে আসবাবপত্রগুলো আছে এগুলো কিন্তু সম্পদ, কারণ এগুলো আমরা টাকা দিয়ে কিনেছি, আবার বিক্রিও করা যাবে, অর্থাৎ এগুলো হচ্ছে সম্পদ। আরও কিছু ছবি দেখে নিচ্ছি বন্ধুরা, এগুলো হচ্ছে সম্পদ, যেমন মোটর গাড়ি, বিভিন্ন যন্ত্রপাতি, স্বর্ণ অলংকার, এগুলো হচ্ছে সম্পদ। তাহলে আমরা এ সমান অ্যাসেট পড়েছিলাম, তাহলে সম্পদের ছবিগুলো দেখলাম বন্ধুরা। এখন হচ্ছে এল, এল মানে লাইবিলিটিস বা দায়। তাহলে লাইবিলিটিস মানে দায়, এটাই হচ্ছে যে আমরা দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আমাদের উপরে অনেক বোঝা, অনেক দায় দায়িত্ব পড়ে যায়। আমরা সংসার চালাইতে, দেশ চালাইতে বা আমাদের দৈনন্দিন কার্যক্রম করতে বেশ কিছু কাজ করতে হয়, যেগুলো লাইবিলিটিস বা দায়ের মধ্যে পড়ে। দায় হচ্ছে ব্যবসায়ের আর্থিক দায়বদ্ধতা। দায় হচ্ছে ব্যবসায়ের আর্থিক দায়বদ্ধতা, অর্থাৎ ব্যবসায়ের মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি হচ্ছে দায়। তাহলে বন্ধুরা, আমরা বুঝতে পারতেছি দায়টা কি। বলা হচ্ছে যে ব্যবসায়ের মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি হচ্ছে দায়। তাহলে দায়ের কিছু ছবি আমরা দেখে নিব কোনগুলো দায় হতে পারে। তো বন্ধুরা, দেখা যাচ্ছে যে অহেতুক ঋণের বোঝা বা ঋণ গ্রহণ। আমরা অনেক সময় সংসার চালাইতে, আমাদের লেখাপড়ার খরচ, আমাদের সাংসারিক কার্যক্রম করার জন্য আমাদের বাবা মা বা আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে ঋণ নিতে হয়। এই ঋণগুলো হচ্ছে আমাদের কাছে দায়। যতক্ষণ পর্যন্ত পাওনাদেরকে পরিশোধ না করি ততক্ষণ পর্যন্ত আমরা দায়বদ্ধ থাকি, আমাদের ভিতরে বিভিন্ন টেনশন থাকে, আমরা কখন এই দায়গুলো দিব। তাহলে দায় বলতে আমরা এগুলো বুঝছি। লাইবিলিটিস মানে দায়। দেখো, আবার আমাদের দেশের কৃষক বন্ধুরা কি করেন, বিভিন্ন ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন। এই ঋণের মাধ্যমে কৃষিকার্য পরিচালনা করা হয়, খামার পশুপালন কাজ করা হয়, এছাড়াও বিভিন্ন মৎস্য চাষ, বিভিন্ন কার্যক্রম করা হয় ঋণের মাধ্যমে। তাহলে এটা হচ্ছে দায়, এটা আবার পরিশোধ করে দিতে হয়। দেখো, আরও দায়ের কিছু ছবি বন্ধুরা দেখে নিচ্ছি, যেমন ব্যাংক থেকে ঋণ নিয়ে চাষ করা হচ্ছে দেখতে পাচ্ছ। এবং আমাদের সমাজের বিশেষ করে বিভিন্ন এনজিও সংস্থা, যেমন নন গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো আছে, বিভিন্ন রকম ঋণ দিয়ে থাকে। আমাদের দেশের বিভিন্ন ব্যাংক ঋণ দিয়ে থাকে। আমরা দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য ঋণ নিয়ে থাকি। এই ঋণগুলো হচ্ছে দায়, অর্থাৎ আমরা দায়বদ্ধ থাকি, এগুলো পরিশোধ করতে হয় একসময় এগুলো থেকে। তাহলে দায় বলতে এল সমান লাইবিলিটিস বা দায়। এটা আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। এরপরে হচ্ছে ইকুইটি। আমরা পড়েছিলাম ইকুইটি অর্থ হচ্ছে মালিকানা শর্ত, মালিকানা শর্ত। তো আমরা এই ইকুইটি অর্থাৎ ই সমান যা পেয়েছিলাম সেটা ছিল সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি। তাহলে এখন আমরা এখান থেকে এই অংশটুকু দেখতে পাচ্ছি যে বন্ধুরা, তোমরা এখান থেকে এই অংশটুকু দেখো। তাহলে ই সমান যে অংশটুকু ছিল সেটা ছিল সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি, এই অংশটুকুর আলোচনা, তাই না? তাহলে সি হচ্ছে ক্যাপিটাল, আলোচনা করেছিলাম বন্ধুরা। সি সমান ক্যাপিটাল, ক্যাপিটাল মানে মূলধন বা টাকা পয়সা, অর্থাৎ তোমার কাছে যে সম্পদ থাকবে এটা হচ্ছে তোমার ক্যাপিটাল। এরপরে বলছিলাম আর হচ্ছে রেভিনিউ, রেভিনিউ মানে হচ্ছে আয়। এই দেখো, আমরা চাকরি করলে, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করলে, অর্থনৈতিক কার্যক্রম যা সমাজ শিক্ষিত এই কাজগুলো যদি করি সেখান থেকে আয় করতে পারি, এটা হচ্ছে রেভিনিউ বা আয়। এরপরে বন্ধুরা, যে খরচ, আমরা দৈনন্দিন শুধু আয় করব তাই না, আমাদের ব্যয়ও আছে, তাই না? এই ব্যয় কার্যক্রম পরিচালনার জন্য যে অংশটুকু আছে সেটা হচ্ছে এক্সপেন্স বা ব্যয় বা খরচ।
তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি একজন ভদ্রমহিলা খরচ করে বাজার করে নিয়ে যাচ্ছেন দোকান থেকে বিভিন্ন কার্যক্রম করে। এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছি উত্তোলন। আমরা ব্যাংক থেকে টাকা উত্তোলন করি, ডাচ বাংলা ব্যাংক, গ্রামীণ ব্যাংক, কৃষি ব্যাংক অথবা আমাদের সোনালী ব্যাংক, বিভিন্ন ব্যাংক থেকে টাকা উত্তোলন করি। এই উত্তোলনটাই হচ্ছে ড্রয়িং বা উত্তোলন। দেখা যাচ্ছে যে আমরা এখন বিকাশের মাধ্যমেও টাকা উত্তোলন করে থাকি। তাহলে আমরা এই ছবিগুলো দেখতে পাচ্ছি যে এগুলোকে বলছে ইকুইটি বা মালিকানা শর্ত, তাই না বন্ধুরা? তো আমরা অনেকগুলো ছবি দেখলাম যে সূত্রটা হচ্ছে ই ইকুয়াল টু ইকুইটি বা মালিকানা শর্ত। মালিকানা শর্ত মানে ই হচ্ছে সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি। এই অংশটুকু থেকে বাঁচলাম। সিতে ক্যাপিটাল, আরতে রেভিনিউ, ইএক্সতে এক্সপেন্সেস আর ডিতে ড্রয়িং। আশা করি বন্ধুরা তোমরা আজকের এই আলোচনা থেকে এই অংশটুকু বুঝতে পেরেছ। চলো বন্ধুরা, যেহেতু আমাদের বিদ্যালয় বন্ধ, এখন ক্লাস হচ্ছে না, আমরা একটা বাড়ির কাজ নেই, এই কাজটা করব এবং বিদ্যালয় খোলা হলে আমাদের সংশ্লিষ্ট স্যারকে এই কাজটা দেখাবো বন্ধুরা। তাহলে বাড়ির কাছে আমরা যে বিষয়টা পাচ্ছি তোমরা তোমাদের খাতায় লিখে নাও। জনাব রাসেলের ব্যবসা প্রতিষ্ঠানে নিম্নলিখিত ঘটনাগুলো সংঘটিত হয়েছে। 1. জনাব রাসেল 10,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন। 2. তিনি পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ করেন। 3 তারিখ তিনি 30,000 টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান করেন। 4 তারিখ ব্যবসায় থেকে ব্যক্তিগত প্রয়োজনে 3,000 টাকা উত্তোলন করেন। 5 ব্যক্তিগত অর্থ হতে 10,000 টাকা চুরি হয়ে গেছে। 6 রানার নিকট দাঁড়ে বিক্রয় 10,000 টাকা। তো বন্ধুরা আমরা 3টা প্রশ্ন নিচ্ছি এখান থেকে। জনাব রাসেলের ব্যবসায়িক লেনদেন 9, তার পরিমাণ নির্ণয় করো। খ উপরোক্ত লেনদেনগুলোর কারণ ব্যাখ্যা করো। গ জনাব রাসেলের লেনদেনগুলোর সমীকরণের প্রভাব দেখাও। আরেকবার বলে দিচ্ছি বন্ধুরা, বুঝে নাও। জনাব রাসেলের ব্যবসা প্রতিষ্ঠানে নিম্নলিখিত ঘটনাগুলো সংঘটিত হয়েছে। জনাব রাসেল 10,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন। তিনি পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ করেন। তিনি 30,000 টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান করেন। ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে 3,000 টাকা উত্তোলন করেন। ব্যক্তিগত অর্থ হতে 10,000 টাকা চুরি হয়ে গেছে। রানার নিকট দাঁড়ে বিক্রয় 10,000 টাকা। তো প্রশ্নগুলো চাচ্ছি আমরা। 3টা প্রশ্ন নিচ্ছি। জনাব রাসেলের ব্যবসায়িক লেনদেন 9, তার পরিমাণ নির্ণয় করো। উপরোক্ত লেনদেনগুলোর কারণ ব্যাখ্যা করো। জনাব রাসেলের লেনদেনগুলোর সমীকরণের প্রভাব দেখাও। তো আশা করি বন্ধুরা তোমাদের কাছে এটা থেকে যাবে, তোমরা পরবর্তীতে উঠায় নিতে পারবা। তো বাড়িতে ভালো করে লেখাপড়া করবে এবং সুস্থ থাকবে। যেহেতু সামনে যদি আল্লাহ চাইতেও পরীক্ষা হতে পারে, পরীক্ষার প্রস্তুতিগুলো নিতে হবে। তো এতক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থাকো। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।